মাতব্বরের কন্যাকে নিয়ে দল ছাড়তে চেয়েছিলাম। সেই সেই অপরাধে আমার আত্মাকে এই পিশাচের কাছে চিরকালের মতো জিম্মা করে দেয় তারা। আমাকে হত্যা করলেও এই পিশাচ শেষ হবে না, শেষ হবে না। সময় সুযোগ বুঝে সে আবার কবজা করবে কোনো না কোনো মানব দেহকে, আর তার আত্মাকে। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। আমার জন্য তো তোমার কোনো সময়ই হয় না। আরে বাবা, কাজকর্ম না করলে সংসারটা চলবে কি করে? প্রথম তো তাও একটু বেড়াতে নিয়ে যেতে, কত ভালোবাসা দেখাতে, এখন সেসব কোথায় চলে গেল? সকাল সকাল একচোট ঝগড়া হয়ে গেল সুনন্দিনীর সঙ্গে। দিন দিন বড্ড ঘ্যান ঘ্যানে হয়ে উঠেছে মেয়েটা। মাত্র মাস চারেক হলো বিয়ে হয়েছে আমাদের, তাও সম্বন্ধ করে। এরই মধ্যে ও নাকি আমার মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছে। বারবারই বলে, তুমি আর আমাকে ভালোবাসো না, তাই তো 2 দিন পর পর আমাকে রেখে কোথায় যেন চলে যাও। আরে বাবা, কি বলো এসব? আমি বরাবরই এমন ডান পিটে। হয়েছে, আর আমাকে বোঝাতে হবে না। অ্যাডভেঞ্চার আমার রক্তে নেশা ধরিয়ে দেয়। বিশেষ করে রহস্যের গন্ধ পেলে আমার কোনো দিকে নজর থাকে না আর। এই তো কয়েকদিন আগে হিমাচলের এক প্রত্যন্ত গ্রামে একের পর এক মানুষের রক্তশূন্য দেহ পাওয়া যাচ্ছে, এই খবরটা খবরের কাগজে পড়া মাত্রই ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম। এসব কাজে আমি একা যেতেই পছন্দ করি, সঙ্গে কাউকে নেওয়া মানেই হেডেক। তবে এবার নিয়েছিলাম। সদ্য বিয়ে করা বউকে একা ছেড়ে যেতে মন চাইছিল না। তাছাড়া হিমাচলের ছবির মতো গ্রামে মধুচন্দ্রিমা যাপনের এই সুযোগ ছাড়তে ইচ্ছে করছিল না। ওখান থেকে ফেরার পর থেকে অবশ্য প্রায়ই বেরিয়ে পড়ি নিজের তাড়নায়। তবে সুনন্দিনীকে হিমাচলে যাওয়ার আসল কারণটা বলিনি। যা ভীতু মেয়ে, নিজে তো যাবেই না, চেঁচামেচি করে আমাকেও আটকে দিত। এর আগেও এরকম বেশ কিছু অভিজ্ঞতা আছে আমার ঝুলিতে। পরে কখনো সুযোগ পেলে বলবো, সুযোগ পেলে। যাই হোক, হিমাচলের এই গ্রাম আমার জীবন পাল্টে দিয়েছে, তাই এই গল্পটা আমাকে বলতেই হবে। ওখানে গিয়ে শুনেছিলাম এক অদ্ভুত গল্প। গ্রাম থেকে 2 কিলোমিটার দক্ষিণে গেলে একটা বিরাট বড় পাহাড়ি তালাব বা পুকুর। টলটলে কাকচক্ষু জল এতই ঠান্ডা যেন মানুষের শরীরে ছুরি চালায়। তালাবের ওপারে পাহাড়, তালাব আর পাহাড়ের মধ্যিখানে কিছুটা জায়গা যেন নোম্যান্স ল্যান্ড। গ্রামবাসীরা পারতপক্ষে ওই তালাবের ধারে পাশে যায় না। ওপারে তো কথাই নেই। আমি গ্রামে পৌঁছে খোঁজ খবর করা শুরু করলাম, কিন্তু যাকেই জিজ্ঞেস করি রক্তশূন্য লাশের রহস্য তারা কিছু জানে কিনা, ফ্যাকাশে মুখ আর চোখে স্পষ্ট আতঙ্কের ছায়া নিয়ে পত্রপাঠ কেটে পড়ে। শেষ পর্যন্ত আমরা যার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, দিনে মাত্র 400 টাকার বিনিময়ে সেই বৃদ্ধ জানিয়েছিল এমন এক কাহিনী যা পাহাড়ি গ্রাম্য লোককথা হিসেবে যতই আকর্ষণীয় লাগুক, 21 শতকে দাঁড়িয়ে বিশ্বাস করা অতীব কঠিন। এখানে একটু বলিনি, বৃদ্ধের কাছে যখন এসব গল্প শুনেছিলাম, সুনন্দিনী তখন স্নানে গিয়েছিল। বলতে পারেন সেই সুযোগটাই নিয়েছিলাম আমি। এবার আসি সেই গল্পে। বহুকাল আগে এই গ্রামে বাস করত এক অবস্থাপন্ন চাষি পরিবার।
চাষির একমাত্র ছেলে বছর 15 বয়সে হঠাৎই উধাও হয়ে যায়। যথাসাধ্য খোঁজখবর করেও তার কোনো হদিশ পান না চাষি। একসময় হাল ছেড়ে দেন তিনি। সেই সময় পাহাড়ের এক নির্জন উপত্যকায় তাঁবু ফেলেছিল একদল যাযাবর উপজাতি। গ্রামের মানুষ তাদের এড়িয়ে চলত, ভয় পেত। তারা নানা রকম তন্ত্রমন্ত্র জানত, মানুষের ভালো করার চেয়ে খারাপই করত বেশি। এমনকি অনেকে বলতো ওদের পোষা অপদেবতা আছে। রাত বিরেতে উপত্যকা থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া নিজের সঙ্গে বয়ে আনত অস্বাভাবিক আর হাড় হিম করে দেওয়া কিছু বিকট শব্দ। সেগুলো যে কিসের শব্দ তা কেউ জানত না। যেন এক বিশাল দানব হঠাৎ জেগে উঠে নিজের বন্দিত্ব ঘোচানোর প্রবল প্রচেষ্টায় উন্মত্ত ক্রোধে দাপিয়ে বেড়াচ্ছে। চাষির ছেলে পদম যেদিন উধাও হলো, সেদিন রাতারাতি এই যাযাবরের দল তাদের তাঁবু গুটিয়ে কোথায় চলে গেল কেউ জানে না। পদম নিরুদ্দেশ হওয়ার পর কেউ কেউ বলতে লাগলো তারা পদমকে প্রায়ই সন্ধ্যার আলো আধারে ওদের তাঁবুতে যেতে দেখেছে। কাজেই গ্রামের লোকের ধারণা হলো ছেলেটি ওদের সঙ্গেই চলে গেছে। জলের বুদবুদের মতোই একদিন পদমের কথাও মিলিয়ে গেল গ্রামবাসীর মন থেকে। চাষি আর চাষির বউ শুধু বুকে একটা শূন্যস্থান নিয়ে দিন যাপন করতে লাগলেন। এরপর কেটে যায় প্রায় 12 বছর। চাষির বউ যেদিন মারা গেলেন, ঠিক সেদিনই যেমন গিয়েছিলেন তেমনি ধূমকেতুর মতো আবির্ভূত হল পদম। হিমাচলীরা এমনিতেই সুন্দর, কিন্তু পদমের দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। এক জ্যোতির্বলয় যেন ঘিরে রয়েছে তাকে। টকটকে ফর্সা গাল দুটো আপেলের মতো লাল। চাষি বুঝতে পারল না কি করবে, বউয়ের মরার শোক না ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ। বৃদ্ধার মৃত্যু শোক ছাপিয়ে উচ্ছ্বাসে মেতে উঠল গ্রামের লোক, শুধু একজন বাদে। শুধু একজন দূর থেকে লক্ষ্য করছিল সবকিছু। তার বলিরেখা পরা কপাল আরো কুঁচকে রয়েছে কোনো এক অজানা আশঙ্কায়। গাঁওবুড়ো কাশিরাম। সব সমস্যার সমাধান ছিল এই লোকটির কাছে। জড়িবুটি চিকিৎসা থেকে শুরু করে ঝাড়ফুঁক, তাবিজ কবচ সবকিছুতেই গ্রামবাসী এরই শরণাপন্ন হতো। কাজ হতো কিনা জানি না, তবে বিশ্বাসেই বোধ হয় বেশিরভাগ সুরাহা হতো। যাই হোক না কেন, ঠিক 2 দিন পর থেকেই গ্রামে দেখা দিল এক আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে গ্রাম থেকে উধাও হয়ে যেতে লাগলো এক একটি তরতাজা মানুষ। উধাও হওয়ার 2-1 দিন পর সেই নোম্যান্স ল্যান্ডে মিলত তার দেহ, রক্তশূন্য, ফ্যাকাশে, যেন সারা শরীরের রক্ত কেউ নিংড়ে বের করে নিয়েছে। ক্ষত বলতে ঠিক বুকের উপর একটা গর্ত। কেউ বা কিছুতে যেন খুবলে বের করে নিয়েছে তার হৃৎপিণ্ড, আর সেই পথেই বয়ে গেছে তার শরীরের রক্ত। যদিও দেহের আশেপাশে কোথাও কোনো রক্তের ফোঁটা পর্যন্ত নেই। এই রকম ভয়াবহ মৃত্যুর মিছিল যতই বাড়তে লাগলো, ততই গ্রামের সহজ সরল মানুষগুলো প্রতিকারের আশায় ভিড় জমাতে লাগলো কাশিরামের কুটিরে। সন্দেহ তো তার আগেই হয়েছিল। এবারে মানুষের কান্নায় যেন তার ঠান্ডা হয়ে আসা বৃদ্ধ রক্ত রাগে ফুটতে লাগলো। গ্রামের কয়েকজন যুবককে নিয়ে একটা গোপন সভা করল সে। তারা ছাড়া কাকপক্ষীটিও জানতে পারল না। পূর্ব পরিকল্পনা অনুসারে পরের অমাবস্যায় সূর্য ডোবার ঘণ্টা 2-1 পর ঘর থেকে বেরুল বিক্রান্ত। 22 বছরের টকবগে তরুণ, আর তাকে নিঃশব্দে বেড়ালের মতো অনুসরণ করল এক দীর্ঘদেহী ব্যক্তি, যে জানত না তার ঠিক কয়েক গজ দূরেই লাঠিসোঁটা দড়ি নিয়ে ছায়ার মতো হেঁটে আসছে কয়েকজন। বিক্রান্তকে টোপ হিসেবে ব্যবহার করে পদমকে হাতে নাতে ধরার এই পরিকল্পনা সফল হয়েছিল ঠিকই।
কিন্তু বিক্রান্তের প্রাণের বিনিময়ে। অমাবস্যার অন্ধকারে শেষ মুহূর্তে শিকারকে নিয়ে কোথাও লুকিয়ে পড়েছিল পদম। ঝোপ জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে যখন তাদের পাওয়া যায়, তখন বিক্রান্তের ছিন্ন হৃৎপিণ্ড হাতে নিয়ে তার বুকের গর্তে মুখ ডুবিয়ে আকণ্ঠ রক্ত পিপাসা মেটাতে ব্যস্ত পদম। পিঠে ঘাড়ে একের পর এক লাঠির আঘাত এসে পড়তে বিক্রান্তকে ছেড়ে দিয়ে আকস্মিক আক্রমণকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে সে। কিন্তু এতজনের সঙ্গে পেরে ওঠেনি। অবশেষে তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো তালাব আর পাহাড়ের মধ্যখানে সেই স্থানে। ৮-১০টা মশালের আলো দিনের মতো আলোকিত হয়ে উঠল অমাবস্যার রাত। একটা গাছের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় পদমকে। খবর পেয়ে সেই রাতে এসে জুটেছিল শয়ে শয়ে গ্রামবাসী। মশালের আলোয় পদমের রক্তমাখা মুখ ও জান্তব আক্রোশের গর্জন তাদের রক্ত হিম করে দিয়েছিল। গাঁওবুড়ো কাশিরামের আদেশে গ্রামবাসীরা মিলে ওখানেই জ্যান্ত কবর দিয়েছিল পদমকে। হাত পা বাঁধা অবস্থায় গর্তে ফেলে যখন মাটি দেওয়া চলছে, তখন নাকি পদম চিৎকার করে বলেছিল, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমার ভিতরে পরজীবীর মতো বসবাস করছে একটা পিশাচ। যে উপজাতির সঙ্গে আমি চলে গিয়েছিলাম, তাদের বিদ্যা শিখব বলে তাদেরই একজন মাতব্বরের কন্যাকে নিয়ে দল ছাড়তে চেয়েছিলাম। সেই অপরাধে আমার আত্মাকে এই পিশাচের কাছে চিরকালের মতো জিম্মা করে দেয় তারা। আমাকে হত্যা করলেও এই পিশাচ শেষ হবে না, শেষ হবে না। সময় সুযোগ বুঝে সে আবার কবজা করবে কোনো না কোনো মানব দেহকে, আর তার আত্মাকে। পদমের হয়তো আরো কিছু বলার ছিল, কিন্তু এক চাঙড় মাটি তার কথা জীবনের মতো বন্ধ করে দেয়। সেই রাতে ঘরমুখো গ্রামবাসীদের মিছিলের একদম শেষের মাত্র দুটো চোখে শুধু জল ছিল। পেয়ে হারানোর যন্ত্রণা তার মতো আর কেই বা জানে। প্রায় ৭০ বছরেরও বেশি সময় ধরে হিমাচলের এই অখ্যাত গ্রাম তার এই নিরুচ্চার রহস্য বুকে নিয়ে দৈনন্দিন জীবনযাপন করে এসেছে। আজ আবার এমন সব ঘটনা ঘটে চলেছে যা মানুষগুলোর মনে সেই ৭০ বছর আগেকার আতঙ্ক ফিরিয়ে এনেছে। সেই সময়ের মানুষগুলো আজ বেশিরভাগই নেই। যে দু একজন আছে তারাও সেই সময় নেহাতি শিশু। তবু মা ঠাকুরমার মুখে শোনা কাহিনী যেন তাদের শিরদাঁড়ায় হিমশীতল স্রোত এনে দেয়। একে একে এ যাবৎ ৫টি তরতাজা প্রাণ মৃত্যুর মুখোমুখি হয়েছে। সবার মনে প্রশ্ন, এবার কার পালা? কেউ আলোচনা করে না, তবু সবাই জানে হয়তো সেই আতঙ্ক আবার ফিরে এসেছে। বৃদ্ধর এই গল্প আমার মনে কৌতূহল জাগালেও ভয় দেখাতে পারল না। আমার আগের অভিজ্ঞতা থেকে এটুকু বুঝেছি যে ভূতপ্রেত বা পিশাচের এইসব কাহিনীকে ঢাল করে কুকীর্তি চালিয়ে যায় মানুষই।
খুব ইচ্ছে করছিল তালাবের ওপারের পরিত্যক্ত জায়গাটা ঘুরে আসি, দেখে আসি ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে মাটির তলায় শুয়ে থাকা মানুষটার শেষ আর্তনাদ এখনো সেখানকার বাতাসে ভেসে বেড়ায় কিনা। সুনন্দিনী ইতিমধ্যে স্নান সেরে রেডি হয়ে গেছে দেখে ওকে ট্র্যাক করতে যাওয়ার প্রস্তাব দিলাম। তুষার ঢাকা সাদা পাহাড়ের ছায়া বুকে নিয়ে শুয়ে থাকা তালাবের কথা শুনেই ও এক কথায় রাজি হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 12টা। এখনই বেরিয়ে পড়লে ঘন্টা দেড়েকের মধ্যে ফিরে আসা যাবে। এই তো 2 কিলোমিটার পথ। ফিরে এসে না হয় লাঞ্চ সারব। আমাদের বেরোতে দেখে বৃদ্ধ বোধহয় একটু আঁচ করেছিলেন। আমার দিকে শাসনের দৃষ্টিতে তাকাতেই আমি সুনন্দিনীকে নিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম। এক্ষুনি কেলো করেছিল আর কি, কিন্তু ভবি ভুলবার নয়। পেছন থেকে ডেকে দাঁড়াতে বললেন বৃদ্ধ। বাবা শোনো, এদিকে এসো। তারপর 2 হাতে 2টো তাবিজ জাতীয় বস্তু নিয়ে এগিয়ে এলেন। লাল হলুদ সুতোয় গাঁথা ছোট ছোট কালো বীজ জাতীয় জিনিস পরম মমতায় আমাদের হাতে বেঁধে দিলেন। বললেন, এই লাও, এই তাবিজ দুটো হাতে বেঁধে রেখো, তাহলে তোমাদের কোনো অমঙ্গল হবে না। এটা হলো এই গ্রামের জ্বালামুখী দেবীর মন্দিরের মন্ত্রপুত ধাগা। আমার বিশ্বাস এই ধাগা হাতে থাকলে কোনো বিপদ ছুঁতে পারে না। ভদ্রলোকের বিশ্বাসে আঘাত করতে চাইনি, কিন্তু এসব ব্যাপারে আমি বড়ই নাস্তিক। দেবতা বা পিশাচ কোনোটাই আমার ভরসা জিততে পারে না। সুনন্দিনী বেশ ভক্তি করে হাত শুদ্ধ ধাগাটা কপালে ঠেকালো দেখে আমার একটু হাসি পেয়ে গেল। যাই হোক, বেরিয়ে পড়া গেল। কোনো উচ্চমানের শিল্পীর হাতের মাস্টারপিস যেন হিমাচলের প্রকৃতি। 2 কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে লেগে গেল প্রায় 40 মিনিট। প্রকৃতি যেন তার ভান্ডার উপচে দিয়েছে পথের দুপাশে। হা করে দেখতে দেখতে কখনো হারিয়ে ফেলছি নিজেদের, কখনো বা ফটো সেশনে সময় কাটালাম। এভাবে কখন যেন পৌঁছে গেলাম তালাবের ধারে। আমি আর সুনন্দিনী দুজনেই চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইলাম। এই সৌন্দর্যের সামনে সাংসারিক চিন্তা, দৈনন্দিন জীবনযাত্রার থরবরিখারা রুটিন, বিদ্বেষ বিবাদ, পাওয়া না পাওয়া সবকিছুকেই কেমন অবাস্তব মনে হয়। মনে হয় আমি চিরকাল এখানেই ছিলাম। এখানেই স্বয়ং আমি সৃষ্টির আদিকাল থেকে এই স্বর্গীয় সৌন্দর্যকে নিজের আত্মায় ধারণ করে রেখেছি। এই শোনো, কি ভাবছো ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? চলো ওদিকটা দেখি। হুঁশ ফিরল সুনন্দিনীর ডাকে। আমার হাত ধরে ও টেনে নিয়ে যেতে চাইছে তালাবের ওই পারে। ওহ, বলা হয়নি, পথে আসতে আসতেই আমার হাতের ধাগাটা খুলে পকেটে রেখেছি। সুনন্দিনীকেও খুলে ফেলতে বলেছিলাম, কিন্তু ও পরে থাকতে চাইল বলে আর আপত্তি করিনি। তালাবের পাশ দিয়ে একটা সরু আলপথ ধরনের রাস্তা চলে গেছে ওপারে। ওপারে পৌঁছে প্রথম একটা জিনিসই অনুভব করলাম, সেটা হলো ঠান্ডাটা যেন এক ধাক্কায় বেশ কিছুটা বেড়ে গেল। পাহাড়ের দিক থেকে কনকনে একটা হাওয়া তালাবের ধারে দাঁড়িয়েই টের পাচ্ছিলাম, কিন্তু এপারে যেন তাপমাত্রা আরো 5-6 ডিগ্রি কম। হতে পারে সেটা এপারে পাহাড়ের জন্য রোদ কম পড়ে বলে। খুব একটা মাথা ঘামালাম না ব্যাপারটা নিয়ে। আমার চোখ ছিল মাটির দিকে। এখানে ঠিক কোন অংশে 70 বছর আগে এক মনুষ্যরূপী পিশাচকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল তা আজ আর জানা সম্ভব নয়। এই দেখো, কি ওটা? ওটা কিসের দাগ দেখো তো? সুনন্দিনীর অস্ফুট চিৎকার কানে যেতেই ফিরে তাকালাম। ও আমাকে ছেড়ে ডান দিকে 4-5 ফুট মতো সামনে এগিয়ে গেছে। আমি দৌড়ে সেখানে গেলাম। কি হয়েছে?
কি হয়েছে নন্দিনী? হ্যাঁ, যে জিনিসটার দিকে ও আঙ্গুল দেখালো সেটা আমার কপালেও ভাঁজ ফেলল। সেটা একটা ফতুয়া ধরনের জামা, হিমাচলীদের পরনে প্রায়ই দেখা যায়। আর সেটার মধ্যে কালো হয়ে শুকিয়ে আছে যে জিনিসটা, সেটা রক্ত ছাড়া আর কিছুই হতে পারে না। আমি একটা গাছের শুকনো ডাল জোগাড় করে তার আগায় জামাটাকে তুলে ধরতেই আরেকটা জিনিস চোখে পড়ল। সেটা হলো জামার বুকের কাছে বাদিক ঘেঁষে একটা বড় গর্ত। গর্তটা এমন যেন ওই জায়গার কাপড় কেউ এক টানে উপড়ে দিয়েছে। আমি ওটা ফেলে দিয়ে সুনন্দিনীর হাত ধরে সরিয়ে আনলাম ওখান থেকে। তারপর ওকে বললাম, নির্জন জায়গা তো, এটা হয়তো অপরাধীদের আড্ডাখানা। ওকে বললাম ঠিকই, কিন্তু নিজে মনে মনে একটু দমে যাচ্ছিলাম। বৃদ্ধর গল্পের সঙ্গে যেন মিলে যাচ্ছে। ফিরতে ফিরতে ঠিক করলাম আবার যাব, কিন্তু এবার আর দিনে নয়, রাতে, সুনন্দিনী ঘুমিয়ে পড়ার পর। রহস্যটা আমাকে জানতেই হবে। সেদিন বিকেলে সুনন্দিনী না চাইলেও ধাগাটা ওর হাত থেকে খুলে ফেলতেই হলো। হাতের যেখানে ওটা বাঁধা ছিল সেখানটা লাল হয়ে কেমন ফোসকা মতো পড়ে গেছে। বিভৎস লাগছে দেখতে। একটু রাতের দিকে বেশ জ্বর এলো ওর। সঙ্গে যা ওষুধপত্র ছিল তাই খাইয়ে শুইয়ে দিলাম। তালাবের ঠান্ডা হাওয়াটা বোধহয় নিতে পারেনি ওর শরীর। একদিন বাদেই ফেরার টিকিট কাটা, তাই একটু চিন্তা হচ্ছিল। ভালোই ভালোই ফিরতে পারলে হয়। দুপুরে ওখান থেকে ফিরে অবধি কিছু দাঁতে কাটেনি মেয়েটা। সুনন্দিনী বলল, কিছু খেতে ইচ্ছে করছে না, আমি একটু ঘুমোবো। আর রাতে তো জ্বরই এসে গেল। রাত 10টা নাগাদ সুনন্দিনীর গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরটা একটু কম। সারাদিন শুধু জল খেয়ে রয়েছে ও। খালি বলছে, আমাকে আমাকে পানি দাও, আমি পানি খাবো, আমার গলা শুকিয়ে যাচ্ছে। জ্বরের উপসর্গ ভেবে খুব একটা মাথা ঘামায়নি। এখন টেবিলের উপর জলের খালি বোতলগুলো দেখে আমার টনক নড়ল। গুনে দেখলাম 13টা। এখানে এসে আমি মিনারেল ওয়াটারের পেটি কিনে নিয়েছিলাম। দুপুর 3টে থেকে রাত 10টার মধ্যে সুনন্দিনী 13 লিটার জল খেয়েছে। ওকে অঘরে ঘুমোতে দেখে আর বিরক্ত করলাম না। হাতের ফোসকাগুলো আরো বড় হয়ে উঠেছে। আমি দরজা ভেজিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘন্টা 2-এর মধ্যে আশা করি ও জাগবে না। তাড়াতাড়ি ফিরবো ভেবেই বেরিয়েছিলাম। আজ ভাবি, শুধু সেই রাতে নয়, দুপুরেও যদি ওখানে না যেতাম, যদি ওই গ্রামেই না যেতাম, তাহলে জীবনটা হয়তো অন্য খাতে বইত। কনকনে ঠান্ডা বাইরে, শরীরে 2টো সোয়েটার, জ্যাকেট, উলের টুপি, গ্লাভস, কোনো কিছুই যেন যথেষ্ট নয়। রাতে প্রকৃতিও অন্ধকারে ঢাকা, তাই দুপুরের চেয়ে বেশ কিছু কম সময় লাগলো পৌঁছতে। তালাবের কাছাকাছি যেতেই একটা অদৃশ্য শক্তি যেন আমার পা দুটোকে বেঁধে ফেলতে চাইল। তালাবের উপরে ঘন কুয়াশার জন্য ওপারটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা অস্পষ্ট শব্দ আমার কানে আসছে। শব্দটা এক নাগারে একই সময়ের ব্যবধানে হয়ে চলেছে। ধূপ 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 ধূপ। আর যদি খুব ভুল না করি, তবে সেটা আসছে তালাবের ওপার থেকে। প্যান্টের পকেটে হাত দিয়ে আমার বিপদের সঙ্গী .385 শটারটাকে অনুভব করতেই যেন সাহস ফিরে পেলাম। আমার এই ছোট্ট অস্ত্রটার খবর সুনন্দিনী এখনো জানে না। আলপথের রাস্তাটা পেয়ে ওপারে পৌঁছতেই একটা দৃশ্য আমার মতো টাকা বুকুকেও স্তব্ধ করে দিল। যেখানে ওই রক্তমাখা জামাটা পরে থাকতে দেখেছিলাম দুপুরে,
তার পাশাপাশি বেশ কিছুটা জমি যেন লাফাচ্ছে। ভালো করে দেখে বুঝলাম মাটির নিচ থেকে একটা ক্রমাগত আঘাতে সেই অংশটা উপর দিকে ঠেলে ঠেলে উঠছে। স্পষ্ট বুঝলাম এই সেই জায়গা যেখানে পদমকে কবর দেওয়া হয়েছিল। একটানা শব্দটাও আসছে মাটির নিচ থেকে। এক পা করে পিছিয়ে এসে আশ্রয় নিলাম একটা গাছের পিছনে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। মাটির উপরের অংশে অনেকগুলো ফাটল তৈরি হয়েছে। একসময় দেখলাম দুটো হাত মাটির তলা থেকে বেরিয়ে প্রাণপণে নিজের বুকের উপর থেকে মাটি সরাচ্ছে। আস্তে আস্তে পুরো চেহারাটাই উঠে এলো মাটির তলা থেকে। সেটাকে চেহারা বলবো না কেবল একটা অবয়ব বলবো বুঝতে পারছি না। লিকলিকে সরু বাঁকা চোরা একটা দেহ। অন্ধকারে খুব ভালো দেখতে না পেলেও বুঝলাম হাত পাগুলো অস্বাভাবিক লম্বা। পেকে চুরে চলে ফিরে বেড়াতে লাগলো আমার বিস্ফারিত দৃষ্টির সামনে। ঠিক যেন একটা কিলবিলে পোকা মানুষের মতো দুপায়ে হাঁটার চেষ্টা করছে। মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু একরাশ অন্ধকারের মধ্যে লাল আগুনের আংড়ার মতো ধিকে ধিকে জ্বলতে থাকা জিনিস দুটো যে ওটার চোখ তা বলে দিতে হলো না। মাঝে মাঝে একটা জান্তব স্বর বেরোচ্ছে ওটার গলা দিয়ে। বুকের রক্ত জল করে দেওয়া চিৎকারটা শুনে মনে হলো এই কি সেই শব্দ যা ৭০ বছর আগে যাযাবরদের তাঁবু থেকে ভেসে এসে বুক কাঁপিয়ে দিত গ্রামবাসীদের। বিদ্যুতের চমকের মতো একটা কথা মনে হলো, এটা তবে পদম নয়। পদমের দেহ হয়তো এতদিনে প্রকৃতির নিয়মেই মাটিতে মিশে গেছে। এই সেই পরজীবী পিশাচ পদমের দেহে বাস করে নিজের রক্ত তৃষ্ণা মেটাত। আর কোনো এক অজানা কারণে এতদিন বাদে আবার সে জেগে উঠেছে। লোকচক্ষুর আড়ালে কবর থেকে উঠে নিজের পিপাসা মিটিয়ে আবার ঢুকে পড়ে কবরে। তবে তো পিশাচ আবার এক মানব দেহ খুঁজবে। আর আমি এখন এখানে দাঁড়িয়ে ছুটে পালানোর কথা মাথায় আসলেও নড়তে ভয় করছিল। হঠাৎ দেখলাম পিশাচটা বেঁকে চুরে এগিয়ে আসতে লাগলো আমি যে গাছের পেছনে দাঁড়িয়ে আছি সেদিকেই। ভয়ে সিটিয়ে গেলাম। জানি না ও আমাকে দেখে এদিকে আসছে না এমনি। ছুটে পালাতে গেলে আরো বেশি করে নজরে পড়ব। এই বিভীষিকার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো তার কোনো সম্ভাবনা দেখছি না। হঠাৎ মনে পড়ল জ্যাকেটের পকেটে জ্বালামুখী দেবীর ঢাকাটার কথা। কাঁপা কাঁপা হাতে বের করে হাতে পড়লাম ওটা। এটা যে আমি সেটাই বিশ্বাস করতে পারছিলাম না। ধাগার জন্য কিনা জানি না পিশাচটা থমকে গেল। লাল চোখ দুটো যেন বশীভূত করে ফেলছে আমাকে। আর কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকলে অজ্ঞান হয়ে যাব। হয়তো কাল সকালে আমারও হৃৎপিণ্ডহীন রক্তশূন্য লাশ পাওয়া যাবে। এসব ভাবছি একটা ঘোরের মধ্যে। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ পেয়ে চমকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সুনন্দিনী। ও যেন ঘুমের মধ্যে হাঁটছে। এভাবেই এতটা পথ এসেছে ও। মাথাটা বুকের উপর ঝুঁকে পড়েছে। এলোমেলো চুলগুলো মুখের দুপাশ দিয়ে উপর থেকে ঝুলে পড়া মুখটাকে ঢেকে দিয়েছে। গলা দিয়ে একটা গোঙানির মতো শব্দ। এটা সুনন্দিনীর গলা বলে চিনতে পারছি না আমি। ও এগিয়ে যাচ্ছে খুব ধীরে। ওকে বাধা দেব সে ক্ষমতা হলো না আমার। নিজের স্ত্রীকে ভয় পাচ্ছি আমি। সেই পিশাচটা আবার আকাশ ফাটিয়ে গর্জন করে উঠল। সুনন্দিনী প্রায় পৌঁছে গেছে ওর কাছে। গলা চিরে একটা চিৎকার বেরিয়ে এলো আমার। নন্দিনী, নন্দিনী! পিশাচটা আমার দিকে সরাসরি তাকালো। আমার কি হলো জানি না,
কোথা থেকে এত সাহস সঞ্চয় করলাম আমি? গাছের পেছন থেকে বেরিয়ে ছুটে গেলাম সুনন্দিনীর পাশে। ওকে জড়িয়ে ধরে সরিয়ে আনতে চাইলাম ওখান থেকে। পিশাচ যদি আমার আত্মা চায় নিক, কিন্তু সুনন্দিনীকে নয়। অথচ এক চুল নড়াতে পারলাম না ওকে। পিশাচটা এগিয়ে এসেছে আরো কাছে, আরো কাছে, আরো। ঘুম ভাঙল বিছানায়। ভোরের আলো ঘুলঘুলির ফাঁক দিয়ে ঢুকছে ঘরে। ভেবে পেলাম না কিভাবে এখানে এসে পৌঁছলাম। পাশে সুনন্দিনী ঘুমিয়ে। ওর গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর নেই, হাতের ফোসকাগুলোও নেই। অদ্ভুত তো, এখনো ওর মুখ চুলে ঢাকা। আঙুল দিয়ে সরাতে গিয়েই চমকে উঠলাম। ওর মুখে গালে শুকিয়ে রয়েছে রক্তের দাগ। বুকটা ছ্যাদ করে উঠল। একটা রুমাল ভিজিয়ে আস্তে আস্তে মুছে দিলাম দাগগুলো। সেদিন আরো একটা মৃতদেহ পাওয়া গেল তালাবের পাশে। সেদিনই ব্যাগপত্তর গুছিয়ে সুনন্দিনীকে নিয়ে বেরিয়ে এসেছিলাম ওই গ্রাম থেকে। তারপর থেকে এই 3 মাস ধরে প্রায়ই সুনন্দিনী বাড়ি থেকে বেরিয়ে যায় গভীর রাতে। আমি ওর ছটফটানি আর জল খাওয়ার বহর দেখেই বুঝে যাই। আগে ব্যাগ গুছিয়ে কোথাও যাওয়ার নাম করে বেরিয়ে পড়ি বাড়ি থেকে। বাইরে থেকে নজর রাখি ওর উপর। ওকে ঠিকঠাক অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব তো আমারই। বাড়িতে ফিরে ওর মুখে হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করে দিই। সুনন্দিনী এসব কিছুই মনে থাকে না, তাই অভিমান করে আমার উপর। বলে, আমি জানি তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। কলকাতার বাড়ি বিক্রি করে একটু মফস্বলে বাড়ি নিয়েছি। জানি না, হয়তো ওর হাতেই কোনোদিন মরতে হবে আমাকে। তবু যতদিন আছি নিজের কর্মের প্রায়শ্চিত্ত তো করতেই হবে।